আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, চারিদিকে হঠাৎ ঘুটঘুটে অন্ধকার। ফ্যানের পাখাটা ঘুরতে ঘুরতে একসময় কিন্তু থেমে গেল। আর ঠিক তখনই তীব্র গরমে ছটফট করে ওঠা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মনে একটা পুরনো আতঙ্ক উকি দিতে শুরু করলো। এই যে ঘরের আলোটা নিভে গেল, এটা কি শুধুই একটা সাময়িক পাওয়ার কাট, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক পরিবর্তনের পদধ্বনি? একটু গভীরভাবে ভেবে দেখুন তো, বিদ্যুতের অন্ধকার কি কেবল আমাদের ড্রয়িং রুমেই নামছে, নাকি জাতীয় রাজনীতির ভাগ্যাকাশেও জমা হচ্ছে কোনো অচেনা মেঘ? আপনি যদি সাম্প্রতিক সময়ের পত্রপত্রিকা এবং টকশোগুলোর দিকে চোখ রাখেন, তবে দেখবেন বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনাগুলো এখন আর কেবলমাত্র ডিপিডিসি বা পিডিবির প্রেস রিলিজের মধ্যে সীমাবদ্ধ নেই। খবরগুলো এখন গড়াচ্ছে রাজনীতির উত্তপ্ত ময়দানে, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে, এমনকি ক্ষমতার যে মসনদ রয়েছে সেই ক্ষমতার মসনদেও। একটি প্রশ্ন কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন হয়ে বাতাসে ভাসছে। সেটা হচ্ছে, আমরা কি তবে আবার 2001 থেকে 2006 সালের সেই অন্ধকার ও অস্থির সময়ে ফিরে যাচ্ছে? সেই সময়ে যেভাবে বিদ্যুতের দাবিতে কানসার্ট কেঁপে উঠেছিল, শনির আখড়ায় মানুষ খুবই রাস্তায় নেমে এসেছিল, আজও কি তবে তেমন কোনো এক গণবিস্ফোরণ অপেক্ষা করছে? নাকি নেপথ্যে তৈরি হচ্ছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ, যা 2007 সালের সেই বহু চর্চিত 1/11 বা 1/11-এর অরাজনৈতিক কিংবা সামরিক সমর্থিত সরকারের কথা মনে করিয়ে দেয়? দর্শক, আজকের এই বিশদ আলোচনায় আমরা আসলে কোনো চটকদার গল্পে সীমাবদ্ধ থাকব না। একজন সাংবাদিকের তীক্ষ্ণ দৃষ্টি, একজন রাজনৈতিক বিশ্লেষক বা পর্যবেক্ষকের নির্মোহ বস্তুনিষ্ঠ এবং একজন দর্শনে বিশ্বাসী চিন্তকের সত্য খোঁজার তাগিদ নিয়ে আমরা অতীতের সাথে বর্তমানকে মেলাবো। তবে এই দুটি সময়কে মেলাতে গেলে আমাদেরকে একটু পেছন ফিরে তাকাতেই হবে এবং ফিরে দেখতে হবে 2001 থেকে 2006 সালের ইতিহাস ঘেঁটে আসলে কি হয়েছিল, যা নতুন প্রজন্মের কাছে গল্প মনে হলেও তৎকালীন যে সকল মানুষজন ছিলেন সেই সকল মানুষের কাছে ছিল নিত্যদিনের একটা বড় অভিশাপ। দেখুন, 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকারের আমলের কথা তুললেই চোখের সামনে কিন্তু ভেসে ওঠে একটি সুনির্দিষ্ট দৃশ্য: বিদ্যুৎহীন খাম্বা। সারা দেশে সারাদিনে হয়তো 3 থেকে 4 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকতো না, অথচ খাম্বা বা বিদ্যুতের খুঁটি বসানোর উৎসব চলত। খাম্বা লিমিটেডের দুর্নীতি এবং হাওয়া ভবনের অপশাসন নিয়ে সে সময় পত্রপত্রিকায় প্রতিনিয়ত কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছিল। পরিসংখ্যান দিয়ে যদি কথা বলি, তাহলে 2001 সালে বিএনপি যখন ক্ষমতার মসনদে বসে, তখন দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায় 4000 মেগাওয়াট। কিন্তু টানা 5 বছর ক্ষমতায় থাকার পর 2006 সাল যখন তাদের বিদায়ের সময় হয়, তখন উৎপাদন বাড়া তো দূরের কথা, উল্টো তা নেমে এসেছিল 3500 মেগাওয়াটেরও নিচে। দর্শক, সেই সময়ের যে সকল পত্রপত্রিকা, সেই পত্রপত্রিকাগুলোর পাতায় চোখ বোলালে আজও কিন্তু দেখা যায় রক্তাক্ত সব শিরোনাম: বিদ্যুতের দাবিতে কানসার্টে প্রাণহানি, পানি ও বিদ্যুতের জন্য শনির আখড়ায় সড়ক অবরোধ, বিক্ষুব্ধ জনতার উপর হামলা। চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে বিদ্যুতের যুক্তিসঙ্গত দাবিতে কৃষক ও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিল, কিন্তু তৎকালীন সরকার সমস্যার সমাধান না করে শক্তির ব্যবহারে বিশ্বাসী হয়েছিল, যার পরিণতিতে প্রায় 20 জন নিরীহ মানুষকে কিন্তু সেই সময় প্রাণ দিতে হয়েছিল। শনির আখড়ায় তৎকালীন সরকার দলীয় প্রভাবশালী এমপি পর্যন্ত নিজ এলাকায় ঢুকতে পারেননি, তাকে তাড়া করেছিল ক্ষুব্ধ জনতা। বিদ্যুতের এই চরম ব্যর্থতাই কিন্তু তৎকালীন সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল এবং বিএনপির জনপ্রিয়তা একদম তলানিতে সেই সময় নামিয়ে এনেছিল। তবে এখান থেকে কিন্তু গল্পের মূল বাঁক বা একটা বড় কিন্তু চলে আসে। দর্শক, আমরা যদি নির্মোহভাবে বিশ্লেষণ করি, তবে সেই 2001 থেকে 6 সালের পরিস্থিতির সাথে আজকের এই বিদ্যুৎ সংকট কি পুরোপুরিভাবে এক? শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকাকালে বিদ্যুতের অবকাঠামোগত জায়গায় এক অভূতপূর্ব
পরিবর্তন কিন্তু এনেছিল, এটা স্বীকার করতেই হবে। যেখানে 2006 সালে 3,500 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত না, সেখানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 25,500 মেগাওয়াটের উপরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এবং দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি করা হয়েছিল এবং বাস্তবিকভাবে এটাই কিন্তু ঘটেছিল। আনাচে কানাচে বিদ্যুৎ ছিল। এটি অনস্বীকার্য যে বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা, রামপাল বা মাতারবাড়ির মতো প্রজেক্টগুলো বিদ্যুতের রূপরেখা বদলে দিয়েছিল। কিন্তু এই বড় অর্জনের পেছনেও কিছু মারাত্মক নীতি নির্দেশনামূলক গলদ ও অভিযোগ থেকে গেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহের নামে কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট এবং বেসরকারি খাতকে বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার নীতি দেশকে কিন্তু এক অর্থহীন ঋণের জালে ফেলে দিয়েছিল। আজ বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের কিন্তু বিশাল বিশাল বিদ্যুৎ কেন্দ্র ঠিকই প্রস্তুত আছে, কিন্তু সমস্যা দাঁড়িয়েছে প্রাথমিক যে জ্বালানি, সেই জ্বালানিতে, অর্থাৎ কয়লা, গ্যাস ও তেল আমদানির অর্থ যোগানো নিয়ে কিংবা সেগুলো আমদানি করা নিয়ে। দর্শক, ডলার সংকট ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পাওনা মেটানো বর্তমান সময়ে কিন্তু কঠিন হয়ে পড়েছে, যার ফলে তৈরি হয়েছে আজকের এই তীব্র লোডশেডিং। 2001 থেকে 2006 সালের সংকটটি ছিল অবকাঠামো ও উৎপাদন ক্ষমতার চরম অভাবজনিত সংকট, আর আজকের সংকটটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি ক্রয়ের সক্ষমতার সংকট। তবে সাধারণ মানুষের কাছে দুটি সংকটই কিন্তু একরূপ ধরে আসে, অন্ধকার ঘর এবং না বিশ্বাস ওঠা জীবন। এখন প্রশ্ন দাঁড়ায়, ইতিহাস কি তবে হুবহু আগের মতোই ঘুরবে? 2001 থেকে 2006 সালের মতো বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে কি আজকেও আবার নতুন করে কোনো গণবিস্ফোরণ ঘটবে? দর্শক, পত্রিকাগুলোর সাম্প্রতিক যে খবর, সেই খবরগুলো বিশ্লেষণ করলে কিন্তু দেখা যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সাথে যুক্ত হয়েছে বাজারের নিত্য পণ্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। যখন মানুষের পিঠ একেবারে দেয়ালে ঠেকে যায়, তখন বিদ্যুতের মতো মৌলিক জীবনযাত্রার অভাবটাই সলতে আগুন ধরানোর কাজ করে। কনসার্টের আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক দলের সরাসরি নির্দেশে আসলে শুরু হয়নি, সেটি শুরু হয়েছিল সাধারণ মানুষের বাঁচবার তাগিদ থেকে। অন্যদিকে 2006 সালের রাজনৈতিক অচল অবস্থা কিভাবে 1/11-এর জন্ম দিয়েছিল তা আমাদের আসলে ভুলে গেলে চলবে না। দেখুন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন নিয়ে তৎকালীন রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান, রাজপথের সহিংসতা এবং বিদ্যুৎ সহ প্রশাসনিক চরম বিশৃঙ্খলা অবশেষে 11ই জানুয়ারির অনির্বাচিত সুশীল সামরিক সরকারের পথ পরিষ্কার করে দিয়েছিল। তৎকালীন সুশীল সমাজ ও আন্তর্জাতিক মহল একটি অরাজনৈতিক শাসন ব্যবস্থাকে কিন্তু তখন সমর্থন দিয়েছিল, এই আশায় যে তারা দুর্নীতি ও অস্থিরতা থামাবে, দেশের স্থিতিশীলতা আনবে এবং সংকট মোকাবেলা করবে। তাহলে আজকের এই পরিস্থিতিতে কি আমরা আবার সেই 1/11-এর কোনো আভাস দেখতে পাচ্ছি? দর্শক, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে 1/11-এর সেই পুরনো রাজনৈতিক সুরগুলো কিন্তু আবারও বাঁচতে শুরু করেছে। প্রথমত, প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে চরম দূরত্ব ও অবিশ্বাস। দ্বিতীয়ত, অর্থনৈতিক সংকট এবং তা থেকে সৃষ্ট নাগরিক অসন্তোষ। আর তৃতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর দৃশ্যমান ও অদৃশ্য হস্তক্ষেপ। 1/11-এর আগে যেমন ওয়াশিংটন বা দিল্লির কূটনৈতিক নজর ছিল ঢাকার উপর, আজকেও কিন্তু সেই ভৌগোলিক ও রাজনৈতিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বেশ জোরালো। কিন্তু 1/11-এর সাথে আজকের প্রেক্ষাপটের কিছু স্পষ্ট পার্থক্য অবশ্যই রয়েছে। 2007 সালে -2 ফর্মুলার মাধ্যমে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া উভয়কেই রাজনীতি থেকে কিন্তু সরিয়ে দেওয়ার একটা নীলনকশা করা হয়েছিল, এবং যে নীলনকশা করা হয়েছিল তা কিন্তু দীর্ঘমেয়াদে আসলে এদেশের রাজনীতিতে টেকসই হয়নি বা টিকেনি। বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ ও মূলধারার রাজনীতির শেকড় এতটাই গভীরে যে অনির্বাচিত কোনো শক্তি বেশি দিন আসলে শাসন এখানে চালাতে পারে না, এটাই বাস্তবতা। সেই ভুল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন করে হুবহু 1/11-এর ধাঁচে কোনো অরাজনৈতিক সরকার আনা কতটা আসলে বাস্তবসম্মত তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মনে কিন্তু গভীর সন্দেহ রয়েছে।
কারণ ইউনূস সরকারও কিন্তু টিকতে পারেনি। এরই মাঝে আন্তর্জাতিক সীমান্ত পার থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে আসা শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা এবং দেশে ফেরার হুঙ্কার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনার এই হুঙ্কার কিন্তু শুধুই তার কর্মী সমর্থকদের মনস্তাত্ত্বিক যে চাঙ্গা সেটি দেওয়ার কোনো বার্তা নয়, এটি বর্তমান শাসন কাঠামো এবং রাজনৈতিক প্রতিপক্ষকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। বার্তাটি হলো, আওয়ামী লীগের মতো একটি পুরনো ও বিশাল গণভিত্তিক দলকে বাদ দিয়ে দেশে স্থায়ী কোনো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সমাধান আনা সম্ভব নয়। তাই আওয়ামী লীগের উপর আরোপিত যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আজ না হয় কাল তুলে দিতেই হবে। দেখুন, শেখ হাসিনার এই অবস্থান একদিকে যেমন আওয়ামী লীগের সমর্থকদের পুনরায় সুসংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কিন্তু ফেলেছে নতুন চ্যালেঞ্জে। এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে যদি বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক টানাপোড়েন আরো দীর্ঘায়িত হয়, তবে রাজনীতিতে কিন্তু এক ধরনের বিশাল শূন্যতা তৈরি হতে পারে। আর রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক সত্য হলো, রাজনীতি কখনো কোনো শূন্যস্থান সহ্য করে না বা পছন্দ করে না। কোনো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি ভেঙে পড়ে, তবে কোনো না কোনো অনির্বাচিত বা তৃতীয় শক্তি সেই খালি জায়গা পূরণ করতে এগিয়ে আসে। বর্তমান সময় কিন্তু সেটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপি সরকারের সামনেও কিন্তু বড় অগ্নি পরীক্ষা। তারা চেষ্টা করছে জনমানুষের বিদ্যুৎ সংকট ও মূল্যস্ফীতির যে সংকটগুলো রয়েছে সেগুলোকে সমাধান করে নিজেদেরকে শক্ত বা পাকাপোক্ত করতে। কিন্তু তাদের আসলে মনে রাখা দরকার, সাধারণ মানুষের মনে কিন্তু 2001 থেকে 6 সালের সেই ব্যর্থতা ও বিদ্যুতের অন্ধকার যুগের ইতিহাস এখনো কিন্তু ফিকে হয়ে যায়নি। তারা যদি নিজেদের নতুনভাবে সংস্কার করে এবং যোগ্য বিকল্প হিসাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে না পারে, সংকটগুলো নিরসন করতে না পারে, তবে কেবল অন্যের ক্ষোভের উপর ভর করে ক্ষমতায় আসলে স্থায়ী হওয়া বা পাকাপোক্ত হওয়া কঠিন হয়ে যাবে। তাহলে সামগ্রিক তথ্য ও পরিস্থিতি মেলালে আমাদের সামনে মূলত তিনটি সিনারিও বা পথ স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুর্ভোগকে কেন্দ্র করে দেশ জুড়ে অনিয়ন্ত্রিত স্বতঃস্ফূর্ত জনরোষ সৃষ্টি হওয়া, যা বিদ্যমান রাজনৈতিক সমীকরণকে পুরোপুরিভাবে উল্টে দিতে পারে। দ্বিতীয়ত, রাজনীতিবিদদের পারস্পরিক সদিচ্ছার অভাবে তৈরি হওয়া অনাস্থা থেকে 1-11-এর মতো কোনো টেকনোক্র্যাট বা সামরিক সমর্থিত সরকারের আবির্ভাব ঘটা, যারা হয়তো সংস্কারের নামে বা সংকট নিরসনের নামে তাদের শাসন দীর্ঘায়িত করার চেষ্টা করবে অথবা তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করবে। এবং তৃতীয় সিনারিও হলো রাজনৈতিক দলগুলোর মধ্যকার ন্যূনতম বোঝাপড়া এবং আন্তর্জাতিক সহায়তায় দ্রুত অর্থনৈতিক ও জ্বালানি সংকট মেটানো। একজন সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে যদি শেষ কথাটি বলতে হয়, তবে বলবো, বিদ্যুৎ কিংবা রাজনৈতিক পাওয়ার, দুইটি শব্দই বড় স্পর্শকাতর। 2001 থেকে 2006 সালে বিদ্যুতের পাওয়ার হারিয়ে রাজনৈতিক পাওয়ার হারিয়েছিল সেই সময়ের ক্ষমতাসীন বিএনপি। আর আজ জ্বালানি সংকট আর অর্থনৈতিক চাঞ্চল্য সামলাতে না পারলে বর্তমান এই সরকার আবারও কিন্তু তাদের টিকে থাকার পথ হারিয়ে ফেলবে। রাজনৈতিক প্রজ্ঞা ও দ্রুত কার্যকর পদক্ষেপই কিন্তু পারে আমাদেরকে আবার কোনো অন্ধকারের দিকে যাওয়া থেকে রক্ষা করতে। কারণ এই দেশ আর কোনো 1-11 বা অগণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার মাসুল দিতে প্রস্তুত নয়। তাই বর্তমান সময়ে উদার রাজনীতি করতে হবে, একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বিচার কাজ যেগুলো, সেগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে জনগণের যে সংকট, সেই সংকটকে নিরসন না করে রাজনৈতিক খুব উস্কে দিয়ে কারো পিঠ দেয়ালের মধ্যে ঠেলে দিয়ে কোনোভাবে আসলে এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কিংবা স্থিতিশীলতা অথবা সংকট মোকাবেলা করা কিংবা জনগণের আশা পূরণ করা, সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। তাই এই বিষয়টিকে এই নীতি নির্ধারকদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে করে আমরা আবার কোনো 2001 থেকে 6 কিংবা 1-11-এর মতো কঠিন অন্ধকার বাস্তবতায় না যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।